সর্বশেষ আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েই গেল, আশাটা পূরণ হয়ে গেল। শেখ হাসিনা যখন পদত্যাগ করে, পদত্যাগ করার 1-2 ঘন্টা পরে খবর পাওয়া গেছে, কিন্তু চুপ্পু সাহেবের খবর তো এখনো বের হয় নাই। বের হবে কেমনে? সব কিছু ওয়াকারুজ্জামান সাহেব চেপে ধরে রাখছে। পিনাকি ভট্টাচার্যের অ্যাকশনটা কেমন, তার ভিডিও বুলেটের মতো কাজ করে। রাষ্ট্রপতির পদত্যাগ, এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাই কমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। আমরা এটাই চাই, ইজ এন সিম্পল আনসার, এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি। সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি এগুলা বজায় রাখবেন, মনে রাখবেন। চূড়ান্ত খেলা খেলে দিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই সারা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করবে এবং উন্নত করবে নিঃসন্দেহে। আসছে তুফান, এই তুফান সিনেমার তুফান না, এবার আসতেছে অপারেশন স্টর্ম, বাংলা করলে হয় তুফান। ইউনূস সাহেবের দেশ চালাইতে হইব না, ইউনূস সাহেবের চালানোর মতো লোক আছে তার পিছনে, আপনাদের মতো লোক না হইলেও হবে। 2029 সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকবেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। সে ধরনের একটি বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে, আর বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশও এই মুহূর্তে চাচ্ছে ভারতের সামনে ঝুঁকবে না, প্রয়োজনে চীনের পকেটে যাবে। আর আপনারা জানেন যে ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশে বিশাল আকারের কয়েকটা হাসপাতাল নির্মাণ করবে, তাই না? যেন ভারতের প্রতি মানুষের যে চিকিৎসার শাস্ত্রের জন্য দৌড়াইতে হয় সেগুলো যেন না হয়, ইন্টারন্যাশনাল লেভেলের কয়েকটা হাসপাতাল তৈরি করে দিবে। আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। 50 বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে, এটা বড় সুখবর দর্শক। আপনাদেরকে আজকে একটি চমক নিউজ শোনাবো। নিউজটি শুনে আমি নিজে অবাক হয়ে নিউজটি মনোযোগ দিয়ে শুনলাম। পরিকল্পনার কথা শুনেই আমার চোখগুলা কপালে উঠে গিয়েছে। খুবই জটিল, বাট আমার কাছে জিনিসটা ভালো লাগছে, বিশ্বাস করেন। ভারত ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক কথায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন কথা বললো যেখানে ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। জটিল, বাট আমার কাছে জিনিসটা ভালো লাগছে, বিশ্বাস করেন অনেক ভালো লাগছে। চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ, মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না, আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে। এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আরে বেটা মেম্বরই করবে, জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরই ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে, একজন মেম্বারই হবেন চেয়ারম্যান। বিষয়টা বোঝেন নাই? আসেন, বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন, কিছু প্রস্তাব করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। এখানে সিস্টেমটা কি, তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের, এটা কি জনগণ নির্বাচন করে? না। আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন। মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে? না, জনগণ একজন এমপি নির্বাচন করে। তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয়? এই যে 330 জন সংসদ সদস্য, আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি, আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এটা পারিবারিক ভাবে আছে। কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই, ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে। তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে, নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে, আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে। বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন, অমুক তুমি এই মন্ত্রী, অমুক তুমি ওই মন্ত্রী। এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে। বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবেন। তো নির্বাচন করার পরে কি হবে, এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে 28টা 30টা 40টা গ্রাম আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে। এই 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে, শপথ নেবার পরে তারা বৈশা সিদ্ধান্ত নেবেন এই 50 জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান। তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে হয় আরেকটু আপডেট করা দরকার, যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতা কতটুকু থাকতে হবে, কারণ তিনি তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন। তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া, আনমডারেট পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না। সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্রাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার। আমার কাছে ভালো লাগছে, কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন, আপনি ক কইতে পারেন না, খ কইতে পারেন না, 2 লাইন ইংরেজি জানেন না, টাকা আছে, ক্ষমতা দিয়া হয়ে গেছেন, এগুলার দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য। আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, বোঝেন নাই? আওয়ামী লীগ যে মার্কার প্রবর্তনটা করছিল আমি তখনও বিরোধিতা করছি যে লোকাল মানুষ
মার্কার কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিচ্ছে, জেল খাটছে বা ভালো মানুষ, তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না। ওই উপর থেকে টাকা টুকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন, আমি দল দেখা মার্কা দেখে তারা ভোট দিচ্ছি, আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে, মানে বিরোধী পক্ষ হিসেবে ভোট করছে, অনেকে ওই জায়গাগুলোতে জিতছে, তাই না? এই সিস্টেমটার বিপক্ষে কিন্তু বিএনপিও গেছে যে না, স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না। তো যেহেতু মার্কা নাই, আপনাকে একটা নিরপেক্ষ ভোট ফেস করতে হবে। আর এটা ফেস করার জন্য একজন মেম্বার মানে এখন কিন্তু একজন চেয়ারম্যান, কারণ এই 50 জন, কথার কথা আপনার গ্রামে বা এলাকা ইউনিয়নে 50 জন মেম্বার মিলে সিদ্ধান্ত নেবে 50 জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান। আপনি যদি পাশ করে মেম্বার হন, বাকি 49 জন আপনার যদি নির্বাচিত করে, আপনি প্রতি এলাকার জন চেয়ারম্যান হয়ে গেলেন। সেই মেম্বাররা আপনার থেকে কাজ বুঝা তার এলাকার মানুষ নিয়ে দিবে যেখান থেকে কি আসতেছে। আবার এটা পরিবর্তনের সুযোগ আছে। অনেক সুন্দর সুন্দর এই প্রস্তাবটা আমার কাছে ভালো লাগছে। সত্যি সত্যি এরকম সংস্কার হওয়া আসলে জরুরি। বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বাঁধ নির্মাণ করতেছে। বাঁধ নির্মাণ করে কি কারণে? পানি সংরক্ষণের জন্য হতে পারে, নদী ভাঙন, এগুলি তো নিজেদের রক্ষা করার জন্যই তো, মানে অর্থাৎ ধানি জমি রক্ষা করা, মানুষের সম্পদ জমি জমা রক্ষা করা, এগুলির জন্যই তো বাদ দেয়। এবং সেটা তো আর এমন না যে অন্য দেশের সীমান্তে বাদ দিচ্ছে, নিজেদের ভেতরে। এইটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন এবং সীমান্তে তারা প্রতিনিধি দল পাঠাইছে যে কি করতেছে বাংলাদেশ। এখন বাংলাদেশ নিয়ে মহা আতঙ্কে আছে। তাদের কাছে সবসময় মনে হচ্ছে এই মনে হয় চীন ওখানে ঢুকে গেল, এই মনে হয় পাকিস্তান ঢুকে গেল, এরকম একটা অবস্থার মধ্যে আছে। সেটা কি? বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। বাঁধ নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার সীমান্তে ওই দলটি পাঠায়। মূলত মুহুরী নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরেই তৎপর ভারত। সোমবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলোনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মুহুরী নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সরেজমিনে দেখতে এবং মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে দাবি করে। মানে এই বাঁধ নির্মাণ হলে যদি উল্টা তাদের, বাংলাদেশ হচ্ছে ভাটিয়া, তারা হচ্ছে উজানের দেশ, তাদের সীমান্ত অঞ্চলে তারা কি কি করতেছে এটা নিয়ে বাংলাদেশের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নাই, বরং আর এটা তারা কেয়ারও করে না। আর এখানে দেখেন যে বাংলাদেশের ভেতরে একটা বাঁধ নির্মাণ হচ্ছে, এরকম অসংখ্য বাঁধ আছে। তাদের এক মানে ভয় ঢুকে গেছে, ওরে বাবারে বাঁধ নির্মাণ করে না জানি কি অবস্থা তৈরি করছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টে। তিনি বিলোনিয়া শহর এবং আশেপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বেলোনিয়া পৌরসভার চেয়ারম্যানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর কিরণ গাট্টে জানান, দক্ষিণ ত্রিপুরা সদর বেলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত এবং নির্মাণের সব কাজ শেষ হবে। কাজ চলবে 24 ঘন্টা। কর, তোদের ভেতরে তোরা যা খুশি কর, বাংলাদেশের ভেতরে বাঁধ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তিনি বলছেন, দক্ষিণ ত্রিপুরা জেলার কাজের পরিমাণ অনেক বেশি হয়, অতিরিক্ত 5 জন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে। 2024 সালের আগস্টে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে মুহুরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাঁধ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় 43টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে ত্রিপুরাও একটি। এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান গিট্টে। পরিদর্শনের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনডিটিভি বলছে যে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের সংখ্যা, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাঁধ ভারতের আভ্যন্তরীণ গ্রামগুলোতে জলবদ্ধতা এবং বন্যা সৃষ্টি করতে পারে। বেলোনিয়া পৌর এলাকা, বাল্লামুখ, ঈশান চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাঁধের কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন তারা। এর আগে উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলা শহর এবং আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলেও দাবি করা হয়েছে। মানে বাংলাদেশ কিছুই করতে পারবে না, সব খুলে রাখবে, আর ওনারা বাঁধ মানে আটকায় রাখবে পানি,
আর যখন কি ব্যাপক বন্যা হবে ওই বাঁধগুলি খুলে দেবে, বাংলাদেশ ভেসে যাবে। কিন্তু বাংলাদেশ ওই পানি ঠেকানোর জন্য তার ভিতরে কোনো বাঁধ নির্মাণ করতে পারবে না। তো তিস্তা ব্যারেজ সহ অন্যান্য যে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে কথা হচ্ছে, সেগুলি কি? সেইগুলি হলো যে ওই যে তোমরা যে উজানের পানি ছেড়ে দাও, ওটা যাতে বাংলাদেশ প্লাবিত না হয় সেই জন্য নদী ব্যবস্থাপনা, বাঁধ, ব্যারেজ অনেক কিছুর পরিকল্পনা করা হচ্ছে। এটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ এটা করতে পারে, কিন্তু ভারতের মনে হয় এগুলি মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। দর্শক, যতটা নির্বাচনের সময়কাল গড়িয়ে আসছে ততটা চমকও মনে হচ্ছে যে গড়িয়ে আসছে। আপনাদেরকে আজকে একটি চমক নিউজ শোনাবো। নিউজটি শুনে আমি নিজে অবাক হয়ে নিউজটি মনোযোগ দিয়ে শুনলাম। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটি সাক্ষাৎকার। প্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারটিতে জানতে পারলাম যে আগামী নির্বাচনে জামাত কি পরিকল্পনা করছে। পরিকল্পনার কথা শুনেই আমার চোখগুলা কপালে উঠে গিয়েছে। এই মহাপরিকল্পনা নিয়ে যদি আগামী নির্বাচনে জামাত মাঠে নামে, তখন মাঠের অবস্থা কি হবে সেটা দেখার জন্য হয়তোবা সেই নির্বাচনের দিন কালগুলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হয়তোবা KTV 24 সেদিন আপনাদের পাশে মাঠে থাকবো, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চষে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, আমি বলতে চাচ্ছি যে এবারের নির্বাচনের চমকটা কি দিচ্ছেন জামাত, সেটা আজকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন যে আগামী নির্বাচনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই তিনটি ধর্ম থেকে তারা নির্বাচনে উপযুক্ত প্রার্থী খুঁজছেন এবং উপযুক্ত প্রার্থী তারা পেলে তারা প্রার্থী দিবেন। বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর মতো দল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে তারা নির্বাচনে ক্যান্ডিডেট দিবেন, প্রার্থী দিবেন। নির্বাচনের লড়াইয়ের মাঠে জামাতের ব্যানারে থাকবে এই তিনটি ধর্ম থেকে। যেহেতু বাংলাদেশের মুসলমানের পরে স্থান হিন্দু, তারপরে খ্রিস্টান বা বৌদ্ধ, এই তিনটি সংখ্যালঘু আমরা বলে থাকি। তবে বাংলা ভাষায় সংখ্যালঘু, আন্তর্জাতিক ভাষায় এটা কোনো সংখ্যালঘু না। প্রত্যেকেই দেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার। তাই সকলের সমান অধিকার থাকলে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। তাই জামাত ইসলামী একটি যেহেতু ইসলামিক দল, তারা সেখান থেকে গবেষণা করে বিবেচনা করেই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রকে যারা ভালোবাসে সেই রাষ্ট্রপ্রেমিক মানুষদেরকে তাদের অন্তর্ভুক্ত করছেন এবং তারা এখন যাচাই বাছাই করছেন কাকে কোন আসনে প্রার্থী দিলে তিনি বিজয়ী হয়ে আসতে পারবেন জামাতের ব্যানারে। প্রিয় দর্শক, এখানে আরও চমক কথা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলার এবং বাংলাদেশের ইসলামিক দলগুলা থেকে জামাত বাছাই করছেন কে কোন আসনের জন্য উপযুক্ত, কার কতটুকু জনপ্রিয়তা কোন আসনে আছে। যেই আসনগুলাতে অন্য প্রার্থীদের জনপ্রিয়তা বেশি সেই আসনগুলা জামাত ছেড়ে দিবেন, জামাত রাখবেন। আমরা যেতটুকু বুঝতে পারছি যে 200-তেরও কিছু বেশি আসন জামাত নিজে রাখবেন আর অন্যান্য সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিবেন প্রায় 100 আসন। প্রিয় দর্শক, এই চমক নিয়ে যদি মাঠে আসে জামাত, তাহলে একটা ব্যালেন্সফুল তারা প্যানেল তৈরি করতে পারবে, যেই প্যানেলের ব্যালেন্সের কারণে জনগণ আকৃষ্ট হতে পারে যে এবার আমরা তাহলে সকল ধর্মের ধর্মীয় অনুভূতি নিয়ে যেই জোটটি তৈরি হয়েছে এই জোটটিকে সরকারে দিয়ে আমরা 5 বছর দেখি তারা কতটুকু বাংলাদেশকে উন্নয়ন করতে পারে। কারণ সকলেই এই কথাটা বারবার আমারও রিপিটই বলছি আপনাদেরকে যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাতকে দেখি নাই। দেখেছি জামাতের 2 মন্ত্রীকে, বিএনপির সাথে 2 মন্ত্রীর রয়েছে অগাধ বিশাল কর্মদক্ষতা এবং চারিত্রিক সার্টিফিকেট। এই 2 মন্ত্রী সার্টিফিকেট দিয়ে গিয়েছে যে জামাত মন্ত্রী হলে চুরি করে না, জামাত মন্ত্রী হলে ভুরি বুঝ করে না, জামাত মন্ত্রী হয়ে ঘর থেকে বানানো ওই যে সামান্য খিচুড়ির মধ্যে 1 টুকরা মুরগির মাংস, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সেই খাবারের দৃশ্য সকলের চোখে পড়ে। আর জামাতের মন্ত্রীরা তাদের মন্ত্রীর গাড়ি ব্যবহার করে না, তাদের স্ত্রী, তাদের সন্তানরা মন্ত্রীর গাড়িতে স্কুল কলেজে যায় না, সরকারি গাড়ি ব্যবহার করে তাদের পরিবার চলে না। এই যে চমকগুলা তারা দেখিয়েছে, ওই জায়গাটাই মানুষের একটা দুর্বলতা ওই 2 মন্ত্রীর উপর থেকে, এবং ওই 2 মন্ত্রীকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে আরো বেশি জনপ্রিয়তা করে ফেলেছে দলটিকে। প্রিয় দর্শক, এই দলটি ডে বাই ডে জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে সারা দেশব্যাপী জনপ্রিয়তা এবং তাদের রয়েছে সারা দেশব্যাপী প্রত্যেক আসনে প্রার্থী। জামাতের 300 প্রার্থী দেওয়া যাবে, 300 প্রার্থী জামাত অলরেডি প্রায় নির্বাচন করে রেখেছে। 290টার উপরে তারা সিলেকশন ঘোষণা করে ফেলেছেন তাদের দল থেকে কে কোথায় থেকে প্রার্থী হবে। কিন্তু প্রিয় দর্শক, তারা আজকে জনাব
মিয়া গোলাম পরোয়ার সাহেব বললেন যে যদি আমাদের সাথে সমঝোতায় আসে, আমরা যদি ভালো মনে করি যে তাদেরকে সেই জায়গাগুলোতে প্রার্থী দিলে আমাদের প্যানেলে বিজয়ী হয়ে আসবে, তাহলে জামাত সেই আসনগুলা ছেড়ে দিবে। আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। 50 বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে, এটা বড় সুখবর। দর্শক খবর, তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন। তিস্তা প্রকল্প এটা শুধু একটা পানি ব্যবস্থাপনা নয় যে বাংলাদেশে শুকনো মৌসুমে পানি থাকে না, চীন বিশাল বিশাল মেগা বাঁধ নির্মাণ করবে, ড্যাম নির্মাণ করবে, বিশাল বিশাল রিজার্ভিয়ার নির্মাণ করবে, যেখানে পানি বড় বড় নদীতে যে পানি থাকে তার চেয়ে বেশি পানি থাকবে, এবং যখন পানি প্রয়োজন হবে কৃষক সেই রিজার্ভিয়ার থেকে পানি নিয়ে ব্যবহার করবে। শুধু এটা নয়, তিস্তা প্রকল্প বাংলাদেশে ভারতের হেজিমনি ধ্বংস করার সাথে একটা সম্পর্কিত বিষয়। তিস্তা প্রকল্পের সাথে ভারতের 7 সিস্টার্স এবং চিকেন নেকের স্ট্র্যাটেজিক অবস্থানের সম্পর্ক। ভারত কিছুতেই চায় না বা অতীতে হতে দেয়নি যে তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন হোক, যেহেতু ভারত তিস্তা চুক্তিও করবে না, এবং সেটা চীনের মাধ্যমে হোক। যদিও শেখ হাসিনা বলেছিলেন যে চীনকে দিব তিস্তা প্রজেক্ট, কিন্তু ভারত কিন্তু সেটা হতে দেয়নি। অর্থাৎ তিস্তা প্রজেক্ট বাংলাদেশের জিওপলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের উত্তরাঞ্চলের লক্ষ কোটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত, বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির সাথে সম্পর্কিত। এক তিস্তা প্রজেক্ট উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্রকে বদলে দিতে পারে। তো দর্শক, যেহেতু ভারতের স্বার্থ বিরোধী কোনো কিছু যেটা বাংলাদেশের স্বার্থের জন্য যতই অনুকূল হোক, চীন ভারত সেটা কখনো করতে দেয়নি, বাধা দিয়েছে, এমনকি বিএনপিও করতে পারেনি কিংবা পারবেও না। কিন্তু ডক্টর ইউনূস সেটা পারেন কিংবা পারবেন। ভারতের স্বার্থের জন্য সেটা যেরকমই হোক না কেন, বাংলাদেশের জন্য যদি সেটা ইতিবাচক হোক, সেটা বাস্তবায়ন হবে। এটা প্রফেসর ইউনূস করতে পারবেন, তাতে ভারত বাধা দিয়ে প্রফেসর ইউনূসকে আটকানোর কোনো সক্ষমতা রাখে না। তো দর্শক, তারই অংশ হিসাবে তিস্তা প্রকল্পে চীন ইতিবাচক। শুধু এটা না, 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট সাবমিট করতে চীনকে বলে এসেছে ডক্টর ইউনূস, এবং চীন এই সুযোগ হাতছাড়া করবে না। 50 বছর মেয়াদী বাংলাদেশের চিত্র বদলে যাবে। তিস্তা প্রজেক্ট যদি সফল হয়, তারপর আরো এরকম নানা স্ট্র্যাটেজিক প্রজেক্ট করা হবে। ভারত যেটা করতে দেয়নি, সোনাদিয়া ডিপ সিপোর্ট করতে দেয়নি, পরে মাতার বাড়িতে করতে হয়েছে, এবং সেখানে চীনের ইনভলভমেন্ট ভারত সহ্য করেনি এবং হাসিনা পারেনি, জাপানকে আনতে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস এবার পারবেন। বাংলাদেশে এরকম বিশাল বিশাল ডিপ সিপোর্ট হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের চিত্র বদলে যাবে। এখন তো শুধু মংলা, পায়রা আর চট্টগ্রাম নিয়ে আছি, এরকম আরো হবে, চীন করে দিবে। মানে দীর্ঘমেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যাবে, চীন এক্ষেত্রে সহায়তা করবে। ভারত তো আর পয়সা দিতে পারে না, ভারতের তো আর টাকা নাই, ভারত পারে ঠেকাতে ভারতের দালালদের মাধ্যমে, কিন্তু এখন তো ডক্টর ইউনূস তাকে তো ঠেকাতে পারবে না। এই যে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন, এবং চীন ফিজিবিলিটি স্টাডি করছে, দফায় দফায় তাদের টেকনিক্যাল টিম এখানে আসছে, এর মানে তিস্তা প্রকল্প চীন নিবে, আনুষ্ঠানিকভাবে দেওয়া হতে পারে, এবং এতে বেশি সময় লাগবে না। ডক্টর ইউনূস 2 বছর ক্ষমতায় থাকতে পারলেই দেখবেন যে তিস্তা প্রকল্পের যথেষ্ট অগ্রগতি এবং চুক্তি হয়ে যাবে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছে, খলিলুর রহমান কিন্তু একজন উচ্চ মাপের ডিপ্লোম্যাটিক জ্ঞান রাখেন, তার যে চমক, তার যে ক্যারিশমেটিক কোয়ালিটি ডিপ্লোমেসিতে, সেটার মাধ্যমে ডক্টর ইউনূস এবং জাতি উপকৃত হবে। এবং খলিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বস মানেন। প্রধান উপদেষ্টা চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটি তিস্তা প্রকল্প ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। দেখেন, হোয়াট ইজ ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস জায়গায় অন্য কেউ হলে ডিসেম্বর পর্যন্ত নিয়ে ভাবতো, কিন্তু ডক্টর ইউনূস ভাবেন 50 বছর নিয়ে। ডক্টর ইউনূসের মন মানসিকতা, চিন্তা দর্শন যে কতটা উঁচু মাপের, তাই 50 বছর মেয়াদী চিন্তা দর্শনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়। অথবা আমরা তাকে 5 বছর মধ্যে রাখার চেষ্টা করতেই পারি। রোববার 30 মার্চ দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন, চীনের সাথে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে তার প্রতিফলন আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। অথচ বিএনপি বলছে রোহিঙ্গাদের নিয়ে আলোচনা নাকি কোনো অগ্রগতি নেই, অথচ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাছাড়া আধুনিক তথ্য প্রযুক্তি ও এআই নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়েও ইতিবাচক আলোচনা। দেখেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর চিত্র আরেকবার বদলে দিচ্ছে। আর সে চীন যে প্রযুক্তিতে কত উন্নত আমরা জানি, সেটা নিয়েও কাজ হবে চীনের সাথে। মানে বাংলাদেশের চিত্র বদলে যাবে এক কথায়, দেখবেন। জাস্ট ডক্টর ইউনূসকে একটু সময় দেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার গঠন করে দেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে তারপর ডক্টর ইউনূস যাবেন। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। তো এটাও একটা বড় বিষয়, ব্যক্তিগতভাবে দেখবেন। এর মানে স্যার আমি দেখবো, এটা সরাসরি প্রেসিডেন্ট নিজে দেখবেন যে বাংলাদেশে কি অভূতপূর্ব ইনভেস্টমেন্ট আসে এবং 2.1 বিলিয়ন এটা ডিসবার্স হবে। এটা শুধু প্রতিশ্রুতির মধ্যে থাকবে না, 20 to 25% না, 90 to 100% ডিসবার্স হবে ইনশাআল্লাহ। 50 বছর মেয়াদে। আগামী নির্বাচন কবে হবে, কি কি শর্তের ভিত্তিতে হবে, বা আদৌ কোনো শর্ত থাকবে কিনা, এগুলো এই মুহূর্তে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এবং সবগুলো পার্টি যারা সিগনিফিক্যান্ট সমর্থন আছে বা মানুষের মনোযোগ আছে, তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে। জামায়াতও কথা বলছে, এবং সাম্প্রতিক সময় জামায়াতের আমিরের বক্তব্য খুব সারপ্রাইজিংলি খুব অল্প সময়ের মধ্যেই
দুরকম বক্তব্য এসছে আমি বলতে পারি। এবং কেন এটা হচ্ছে, কেউ কেউ বলছেন যে জামায়াতের আমিরের খুব দ্রুত বা ঘন ঘন মুড সুইং হয়। সত্যিকার অর্থেই আমরা দেখেছি তিনি তার বক্তব্য আগে একরকম দিয়েছেন বিভিন্ন ইস্যুতে, আবার সেখান থেকে আবার ফিরে এসছেন, এই ধরনের অ্যাটিটিউড তার বক্তব্যে দেখেছি। কিন্তু এখানেও এটা হয়েছে, এবং কেন হয়েছে, কেন হচ্ছে, আমার কাছে শুরুতে একটু বলে রাখি, আমার কাছে মনে হয় যে জামায়াত হয়তো দলগতভাবে একটা কৌশল নিয়েছে, যে কৌশলটাকে আমরা এভাবে বলতে পারি যে অভিমানী প্রেমিকা কৌশল। মানে ব্যাপারটা কেন এভাবে বলছি সেই জায়গায় আসবো। আমি একটু দেখতে চাই জামায়াতের আমির কি বলেছেন নির্বাচন নিয়ে। আমাদের নিশ্চয় মনে আছে গত 3 দিন আগে, এটা তারিখ হচ্ছে 16 এপ্রিল, 4 দিন আগে জামায়াতের আমির যদি কিন্তু ছাড়া নির্বাচন নিয়ে কথা বলেছিলেন। মানে জামায়াত সাধারণত যেটা করে, আর সব মানে বিএনপির বাইরে অন্যান্য অনেক দল যেটা বলছে, বিশেষ করে এনসিপি যেটা বলছে যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলছে। জামায়াতের বেশ সিনিয়র কিছু নেতার সাথে আমি টকশো করেছি, আমি তাদের সাথে অন রেকর্ড এবং অফ রেকর্ডও দেখছি তারা শর্ত কিছু দিচ্ছেন, এনসিপি যেমন দেয় নির্বাচন, সংস্কার, বিচার ইত্যাদি ইত্যাদি এগুলোকে নিয়ে। কিন্তু 16 এপ্রিল সবাইকে খুব অবাক করে দিয়ে জামায়াতের আমির একটা সারপ্রাইজিং বক্তব্য দেন, এবং ঘটনাচক্রে সেটার একটা প্রেক্ষাপটও আছে। তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন এবং তিনি তার নায়েবে আমিরকে নিয়ে লন্ডনে যান এবং সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বলছেন যদি এটা শুধুমাত্র কুশলাদি বিনিময়, তার সাথে সেখানে জনাব তারেক রহমান প্রেজেন্ট ছিলেন, সেটাও আমরা জানতে পারি। মানে তার শুধু স্বাস্থ্যের কুশল নিতে হলে বেগম খালেদা জিয়া এই 5 আগস্টের পর দীর্ঘদিন দেশে ছিলেন, তার বাড়িতেই সেগুলো হতে পারত। আসলে আমরা ধরেই নিতে পারি সেটা হচ্ছে যে তারা কোনো না কোনো আলোচনা করেছেন আগামী নির্বাচন বা এইসব ইস্যু নিয়ে। তারপরই যখন এই মন্তব্য করেছেন সেই প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে জামায়াত বিএনপির সাথে পুরোপুরি অ্যালাইন্ড হয়ে গেছে নির্বাচনী। কারণ এখানে যদি কিন্তু ছাড়া, তিনি একেবারেই যদি কিন্তু ছাড়া আগামী রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন। এখানে কোনো সংস্কার, কোনো বিচার, এসব আলাপ তিনি আনেননি। ক্লিয়ারলি বলে দিয়েছেন কেন জুনে না, ঝড় বৃষ্টি, তারপরে রমজান আছে, এগুলো সব বলে উনি এটা বলেছিলেন আমেরিকার যে 2 সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তাদের সাথে মিটিংয়ে। আমি একটু এক্স্যাক্টলি উনি কী বলেছেন পড়ি। আর আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগে শেষ হওয়া দরকার, মানে নির্বাচন সম্পর্কে। জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা এই জন্য চাচ্ছি আশঙ্কার আগেই, রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায়। আমরা সেটাকে তাদের মতো করে, সেটা আমাদের মতো করে বলেছি। এই ঘটনা ঘটার 2 দিন পরই তিনি তার বক্তব্য নিয়ে একটু ভিন্ন অবস্থান নিয়ে নিলেন, এবং বলতে গেলে তিনি আগের অবস্থানে ফিরে গেলেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলার জন্য যখন বসেছেন তখন সেখানে বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার পতনের পর, সেখানে 3টি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে, এগুলো যদি হয় তাহলে তাহলেই নির্বাচনটা, তারা যে সময়ের কথা বলছেন সে সময়, মানে আগে যদি কিন্তু ছিল না, 2 দিন না যেতেই তিনি শর্ত যোগ করে দিচ্ছেন। সেগুলো কি কি? সংস্কার, খুব বিস্তারিত কথা আছে, আমি ডিটেল কথা বলছি না। দ্বিতীয় দাবি, যারা নিহত আহত হয়েছেন, এই খুনের দায় যাদের, তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচারে জাতিকে দেখাতে হবে, যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে। তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে, জিতে গেলে নির্বাচন সুষ্ঠু আর হেলে গেলে দুষ্টই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নির্বাচনটা খুব ভালো হতে হবে, প্রচুর এনগেজমেন্ট লাগবে, এগুলো বলছেন। তাহলে তিনি সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, বিচার দৃশ্যমান হতে হবে। এই সরকারের অধীনেই, আমি ঠিক জানি না বিচার হওয়া না হওয়ার সাথে নির্বাচনটা কীভাবে রিলেটেড। এবং আমি এই প্রশ্ন জামায়াতের এক নেতাকে অন রেকর্ড টকশোতে প্রশ্ন করেছিলাম। এখানে একটু বলে রাখি, আওয়ামী লীগ মানে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতির মাঠে আছে, বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ কার ওপরে অত্যাচার করেনি, এবং কোন দলটা, ধরে নিলাম বিএনপি জিতলো বা জামায়াত জিতলো বা এনসিপি জিতলো, কে আওয়ামী লীগের বিচার করবে না? আমরা একটু দেখতে চাই, জানতে চাই। সেটা আসলে দেখার কৌতূহল আছে যে এই সরকারকেই করে যেতে হবে। আর এই সরকার 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কত বছর থাকলে সবার বিচার, সব বিচার দৃশ্যমান হবে? উদ্ভট কথা, কিন্তু এগুলো আনা হচ্ছে। এবং আমি জামায়াতের নেতার কাছে অন রেকর্ড জানতে চাই, জামায়াতের কাছেও বা এনসিপির কাছে আসলে জানতে চাই, কতজনের বিচার, কার বিচার, কোন পর্যায় পর্যন্ত? এটা কি প্রাথমিক রায়? এটা কি আপিলের রায়? আর যদি কারো ডেথ পেনাল্টি হয় তাহলে তো তার ডেথ রেফারেন্স সহ বহু কিছু, কোন পর্যায়ে, নাকি ফাঁসি কাটতে যাচ্ছে, এটা দেখতে হবে। জনাব সারজিৎ আলম যেভাবে একসময় বলেছিলেন, সেগুলো আসলে ক্লিয়ার করা দরকার আছে। কিন্তু উনি এটা বলছেন। আবার ঠিক গতকাল এখানে আবার একই কথা বলছেন, শুধু না, তিনি এখানে খোঁচা দিচ্ছেন, সেটা এরকম, দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন মন্তব্য করছেন জামায়াতের আমির। তিনি বলছেন খুনিদের বিচার প্রয়োজনে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত। খুব ক্লিয়ার। তার মানে আবারও তিনি পরপর 2 দিন ক্লিয়ার করছেন বিচার এবং সংস্কার আগে কোনো ভোট হবে না। তাহলে উনি যে বললেন 16 তারিখে রমজানের আগে নির্বাচন হতে হবে, তাত্ত্বিকভাবে তাহলে এখন উনি আবার সরে এসছেন। ধরে নিলাম বিচার এবং সংস্কার, যে সংস্কার প্রয়োজন সেগুলো যদি রমজানের আগে শেষ না হয়,
তাহলে জুনে নির্বাচন বা জুনের আগেও শেষ না হতে পারে। ওনার কথা মতো ওনারা ডক্টর ইউনূস যে জুন বলছেন সেটাই আস্থা নেই। তাত্ত্বিকভাবে বলছি জুনের মধ্যেও যদি বিচার দৃশ্যমান না হয়, জুনের মধ্যেও যদি ডিজায়ার্ড সংস্কার, ডিজায়ার্ড মানে তাদের ডিজায়ার্ড সংস্কার না হয়, তাহলে নির্বাচন তার পরের ডিসেম্বর মানে 26শে ডিসেম্বর নাকি 27শে জুন, 27শে ডিসেম্বর, এসব কি চলতে থাকবে কিনা ইজ এ কোয়েশ্চেন। ওই আলোচনা সরিয়ে রেখে এখন যে কথাটা বলছিলাম, জামায়াত আসলে এই কাজটা কেন করছে? আমি মনে করি এটা ওনাদের দলীয় সিদ্ধান্ত। মানে যে বলছিলাম শুরুতেই, এটা এই মুড সুইং বা পরিকল্পিতভাবে অভিমানী প্রেমিকার মতো আচরণ। মানে প্রেমিকা মনে করছেন তিনি যত অভিমান করবেন তার প্রেমিক তার তত মান ভাঙাবেন, এটা দিয়ে তিনি তার প্রেমিকের মনোযোগের কেন্দ্রে থাকতে পারবেন। এটা একটা কৌশল। এটা ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু এই কৌশল কারো থাকতে পারে। এটা খারাপ কি ভালো আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। ফলে জামায়াত সম্ভবত মনে করছে 16 তারিখ যখন একদম বিএনপির মতো করে তিনি বক্তব্য দিচ্ছেন, ওই বক্তব্যটা একদম বিএনপির সাথে অ্যালাইন ছিল, জাস্ট যে কাট অফ ডেট বিএনপি বলছিল এটা ডিসেম্বরে হবে, তাদের কথা মতো এটা মিড অফ ফেব্রুয়ারির আগে, সো 1.5 মাসের মতো বেশি সময় তারা নিয়েছিলেন। এতে আমাদের অনেকেরই মনে হয়েছে তারা ওই যে সেই বৈঠকের পর ভেরি মাচ বিএনপির সাথে অ্যালাইন্ড হয়েছেন, তাদের নিশ্চয়ই কোনো আলোচনা বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা এটা নিয়ে করবেন। কিন্তু হঠাৎ করেই আবার অবস্থান পাল্টে ফেললেন। আমি ধারণা করি ব্যক্তিগতভাবে ওই বৈঠক যা যা চেয়েছিলেন তারা সেগুলো হয়তো সেরকম তেমন কিছু হয়নি, অথবা এই আলাপটা সামনে আনার সাথে সাথে হয়তো তাদের এক ধরনের সমালোচনা হয়েছে, দলের ভেতরেও হয়ে থাকতে পারে। কারণ দীর্ঘদিন থেকে এই শর্তহীন নির্বাচন যখন বিএনপি চাইছে তখন তীব্র সমালোচনা তার দলের লোকজন করেছে। আমরা দেখেছি, আমরা যারা নির্বাচনের কথা বলি আমাদের প্রত্যেককে ভারতের দালাল, বিএনপির টাকা খেয়েছে। এই যে এই ভিডিওর কমেন্টেও লেখা হবে সেটাও আমি জানি, আমি আগেও বলেছি আপনাদের কমেন্টের স্বাধীনতা আছে, তাই আমি কমেন্টের অপশন বন্ধ করি না। তো এগুলো বলার কারণে এখন তারা হঠাৎ করে দেখছেন তাদের দল, তাদের আমিরও একইভাবে কথা বলছে, ফলে তিনি সরে আসছেন। এবং এতে এই যে পরিবর্তন হলো, আবার বিএনপি নিশ্চয়ই তাদের খোঁজ খবর করবেন, কি ভাই আপনি আবার এমন করছেন কেন, কি ব্যাপার, আবার তার সাথে বসার চেষ্টা হতে পারে। তিনি তাই ভাবছেন, অভিমান করছেন বারবার, এবং তার মান ভাঙাতে বিএনপি বারবার আসবে, কারণ জামাত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ শক্তি মাঠে আছে। একই ধরনের কৌশল গ্লোবাল রাজনীতিতেও কেউ কেউ অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন, কিন্তু এটা আদতে ভালো কিনা সেটার প্রশ্ন সবসময় আছে। যেমন যে দলটাকে বা যে দেশটাকেও তারা দূর থেকে ফলো করেন বলে মনে হয় অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে একেপি টার্কির, এবং এরদোয়ানকে তার রাজনীতিকেও জামাত এক ধরনের ফলো করে কিছু কিছু ক্ষেত্রে, অ্যাটলিস্ট সেটা আমরা ধারণা করতে পারি। এরদোয়ানের একটা ব্র্যান্ডিং আছে পৃথিবীতে, তিনি আসলে নানা সময় এরকম খুবই ফ্লাকচুয়েটিং বিহেভিয়ার দেখান। আজ এর সাথে ভালো, কাল খারাপ, পরশু ভালো, তারপরের দিন খারাপ, আমি আজকে যার সাথে ভালো পরদিন তার শত্রুর সাথে ভালো, এরকম নানান কিছু করতে চেষ্টা তিনি করেছেন। এতে তিনি যেহেতু খুব পাওয়ারফুল একটা দেশের প্রেসিডেন্ট, নেটোর সবচেয়ে বড় সামরিক বাহিনী থাকা দেশগুলোর মধ্যে টপের দিকেই তিনি আছেন, তা এবং খুবই ফর্মিডেবল একটা মিলিটারি ফোর্স, এবং এটা একটা রিজিওনাল সুপার পাওয়ার তো বটেই। তো তার মান ভাঙানো, তাকে পক্ষে রাখার জন্য অনেকেই নানান রকম চেষ্টা করে গেছেন, কিন্তু একটা মারাত্মক প্রাইস একটা পর্যায়ে তাকে পে করতে হয়েছে বা হয়। সেটা হচ্ছে একটা আনরিলায়েবল মানুষ, মুড সুইং করে অনেক বেশি যে মানুষের, সেই মানুষ খুব ভালো পার্টনার হতে পারেন না, অ্যালাই হতে পারেন না, ফ্রেন্ড হতে পারেন না। এটা হলো মেজর প্রবলেম। মনোযোগ হয়তো শর্ট টার্মে পাওয়া যায়, কিন্তু যে মানুষটা, যে দলটা তার পলিসি মুহূর্তে মুহূর্তে পাল্টায়, সেই দলটাকে যেহেতু চিনতে সমস্যা হয়, তার সাথে কে থাকবে, কি থাকবে, কেন থাকবে, কিভাবে থাকবে, এসব নানা ক্ষেত্রে নানা দল কনফিউজ থাকে। ধরুন এই 16 এপ্রিলে যখন তিনি শর্তহীনভাবে এটা বলেছেন, তার আগে তো এনসিপি জামায়াতকে সম্মত এলাই ভাবছিল যে তাদের নির্বাচন নিয়ে তারা যেভাবে যদি কিন্তু দিয়ে কথা বলছেন, জামায়াতও তাই বলছে, এবং আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই দুটো দলেরই যত বেশি সম্ভব সময় পেলে নির্বাচনের আগে ভালো হয়, তাই তারা এই আলাপটা আনছেন। আমি বলছি না বিচার বা সংস্কার নিয়ে তাদের আন্তরিকতা নেই, কিন্তু এটা টেকনিক্যালি ব্যাপারটা সেই রকম। আবার বিএনপি যেহেতু দেখছে দ্রুত নির্বাচন হলেই তারা খুব ভালো ফলাফল করতে পারে, সুতরাং তারা সেই জায়গায় গেছে, তাই তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কিন্তু এনসিপি এখন হঠাৎ করে 16 তারিখ দেখলো, যদি কিন্তু বাদ দিয়ে বিএনপির মতো করে কথা বলছে জামায়াত, সো তারা কনফিউজড হয়েছে। আবার বিএনপি মনে করলো না জামায়াত এখন আমাদের মতো করে কথা বলছে, কিন্তু না, আবার উনি আগে যা বলতেন একদম সরাসরি বলছেন গতকাল যে সংস্কার এবং বিচার ছাড়া শেষ করার আগে কোনো নির্বাচন হতে পারবে না। এনসিপি এখন আবার দেখলো যে সে আবার একই রকম জায়গায় ফিরে এসছে, আবার তার বন্ধু কিনা। বিএনপি দেখলো যে তার সাথে অ্যালাইন নাই, এখন এনসিপি নতুন করে তাকে কি ফুললি বিশ্বাস করবে? কারণ 16 তারিখ দেখা গেছে জামায়াত বিএনপির মতো করে কথা বলছিল। সো অভিমানী প্রেমিকা কৌশল যেটা, সেটার প্রবলেম এটা। মনোযোগ হয়তো শর্ট টার্মে পাওয়া যায়, সবাই তার মান ভাঙানোর চেষ্টা করে তার পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে আনরিলায়েবল হয়ে যায়, এবং জামায়াত এই ঝুঁকিটা তৈরি করছে। জামায়াতের আমির যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আমি ধারণা করি এটা অবশ্যই জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত, উনি জাস্ট ওনার ইচ্ছে হচ্ছে বলে ফেলছেন তা না, এটা জামায়াতের জন্য ইন এনি কনসিডারেশন একটা আত্মঘাতী পদক্ষেপ হচ্ছে বলে মনে করি। কারণ 8 মাস পর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, সরকারের 8 মাস শেষ হওয়ার পর, 8.5 মাস টু বি স্পেসিফিক, এই জায়গায় দাঁড়িয়ে আসলে নির্বাচন নিয়ে
একদম স্ট্রিক্ট একটা অবস্থান সব দলে নিয়ে, আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু প্রত্যেকটা দলে তার ওই অবস্থানটা নিয়ে নেওয়া দরকার। যে দল গতকালও মনে করছে যদি কিন্তু দিয়ে নির্বাচন হবে, পরদিন হঠাৎ করে যদি কিন্তু ছাড়া নির্বাচন, আবার তারপর দিন আবার যদি কিন্তু দিয়ে নির্বাচন, এগুলো আসলে একটা দলের মানে তার অবস্থান, তার রিলায়েবিলিটিকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।